প্রথমেই বলে রাখি, আজকের এই ভিডিওতে আমরা লাল কেল্লা দর্শনে গিয়েছিলাম। যেটুকু ইনফরমেশন আমি জানতে পেরেছি, আমি যথার্থ চেষ্টা করেছি সেটুকু তোমাদের সাথেও শেয়ার করার। পুরো ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। রেডি আমরা 9:30 বেরোনোর কথা ছিল, এখন বাজে প্রায় 10টা বেশি। বেরোচ্ছি, আগে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা রেড ফোর্ট যাবো। দেখো টাকাও ওরা ম্যাচিং, আমরাও ম্যাচিং, আমরা মানে প্ল্যান্ড নয়, আনপ্ল্যান্ড হয়ে গেছে। বেরিয়ে গেছিলাম, আবার এখন আমি রুমে যাচ্ছি, কারণ আমি টুপি এনেছিলাম, টুপি পরবো বলে। সেই টুপিটা আর ফরচুনেটলি সরিদি টুপিটা সেম টুপি, সেমই কালার আমি এখানে এসে দেখলাম, তো সেটা আমি বের করে রেখেছি। বাট মিল্টন যেহেতু ফোনে কথা বলছিল, আমি লক করে দিয়ে বেরিয়ে গেছি তাড়াহুড়োয়, আর টুপিটার কথা আমার আর মনে নেই। তো এখন এসছি টুপিটা নিতে, আগে টুপি নিই, ওই রুমটা। দাঁড়াও, ওয়েট। যাচ্ছি এখন রেড ফোর্টে। এখান থেকে ব্রেকফাস্ট তো হলোই না, কিছুই খোলে না, কি জানি ভাই। 10টার সময় কোনো ব্রেকফাস্টের একটা দোকান পাচ্ছি না, এটা অদ্ভুত একটা বিষয়। যাই হোক, টোটো ধরেছি, রেড ফোর্ট যাই, ওখানে গিয়ে নিশ্চয়ই কিছু পাবো, খাবো, তারপর ঢুকবো। নইলে রেড ফোর্টে হাঁটতে পারবো না। হ্যাঁ, অত হাঁটে খালি পেটে। আমরা খেতে এসেছি একটা জায়গায় ওপরে, মানে ওপরে না, সরি, একটা জায়গায় খেতে এসেছি। এখানে খাওয়ার দোকান প্রচণ্ড কম, পাওয়া যাচ্ছে না বললেই চলে। যেই টোটোটায় করে আসলাম, টোটোর যে চালক ছিল তিনি খুব ভালো, উনি বললো এই গলিতে চলে যান, এখানে সব খাবার দোকান পেয়ে যাবেন। তো এসে একটা দোকানে ঢুকেছি, ওপরে এসে বসেছি। যে সৃজিত দা খাবে আলুর পরোটা, আর আঙ্কেল খাচ্ছে আলুর পরোটা। দেখো না, এই প্লেটটা থেকে দেখো। গুড মর্নিং, আলু পরোটা দিয়ে আমাদের নর্থ ইন্ডিয়ান ব্রেকফাস্ট স্টার্ট হলো। আগে যারা বেশি ক্ষুধার্ত, এরকম তিনটে আসবে, আমি তো খেতে পারবো না, আমি দুটো খেতে পারবো। অসম্ভব, আঙ্কেল একটু খাবেন, আপনার খেয়েছি কিন্তু আমরা। দাঁড়াবার দেখি তো, নাইটে স্টার্ট করো তোমরা, আমি তো খেলাম না, আমি খাবো না, তুমি খাও, লাস্ট খাবার নিচ্ছি। ও মিল্টন দা, এটা ওই সেম এই ঘুগনিটাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এসেছি যেখানে চা খেতে, চা খেয়ে তারপর যাবো। চাটা আমার খুব দরকার, না হলে আমি ভিতরে গিয়ে একটু কথা বলতে পারবো না। যত টাইম যাচ্ছে আমার গলাটা না প্রচণ্ড চেপে যাচ্ছে। আর এখানকার মানুষজন মনে হয় না যে গরম জল কেউ খায়, মানে নর্মাল জল খায়, সবাই ঠান্ডা জলই মনে হয় খায়। যেখানেই যাচ্ছি জল চাইছি, ঠান্ডা জল দিচ্ছে, বলছে নর্মাল জল নেই। আজও ভাই এরকম কেন? এখানে হচ্ছে সব টিকিট কাউন্টার, টিকিট কাটছে, যেহেতু আমাদের কালকে রাত্রে টিকিটটা কাটা ছিল ডিজিটালি। এখানে লাইন হচ্ছে টোটোতে করে গেট অব্দি যাওয়ার রেড ফোর্টের। বাট আমি যেটা দেখলাম খুব একটা দূরে না, হেঁটে গেলে হয়তো 3-4 মিনিটে যাওয়া যেত। নেক্সট জনকে ছেড়ে দাও, 5 জন ছেড়ে দাও, আরো যারা উঠবে ছেড়ে দিন, 2 জন ঢুকবে তো গাড়িতে। এখানে আবার 12 টাকা করে পার হেড টিকিট লাগলো। আমরা এখন লাইনে দাঁড়ালাম, এখন টোটোতে করে যাবো। বাট হেঁটেও চলে যাওয়া যদি, যতক্ষণ লাইনে দাঁড়িয়েছি। কেন হলো এটা? বলছে ভিতরে গিয়ে হাঁটতে হবে, অবশ্যই, কিন্তু বেশি দূর না। লাল কেল্লা 1700 খ্রিস্টাব্দে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান এই দুর্গটি তৈরি করেছিলেন। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত করা হয়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী এই লালকেল্লারই লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন। প্রথম দিকে কিন্তু এই দুর্গটির নাম লাল কেল্লা একেবারেই ছিল না। এই দুর্গটির নাম ছিল কিলাই মুবারক, যার বাংলা অর্থ কি জানেন? আশীর্বাদ ধন্য দুর্গ। আচ্ছা, এমন নাম রাখার কারণ কি বলুন তো? কারণটা শুনলে আপনারা অবাক হবেন। সম্রাট শাহজাহানের বানানো এই দুর্গে সম্রাট তার পরিবারবর্গ সমেত সবাই একসাথে বসবাস করতেন।
তাই জন্য তিনি এমন একটি সুন্দর নাম রেখেছিলেন। এই দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এই নদীর জলেই পুষ্ট হতো দুর্গ প্রাকারের পরীক্ষাগুলি। এই দুর্গটির উত্তর পূর্ব কোণের প্রাচীর সালিমগড় দুর্গ নামে অপর একটি প্রাচীন দুর্গের সাথে সংযুক্ত ছিল। এই লালকেল্লা দুর্গটি তৈরি হওয়ার আরও প্রায় 100 বছর আগে অর্থাৎ 1546 সালে ইসলাম শাহ সুরি এই প্রতিরক্ষা দুর্গটি তৈরি করেছিলেন। প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লির সপ্তম নগরী এবং সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ। পরবর্তীতে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। দিল্লির এই কেল্লার নাম লাল কেল্লা হওয়ার কারণ এই কেল্লার লাল রঙের পাথর। কিন্তু আপনারা কি জানেন, প্রথম দিকে এই কেল্লা কিন্তু লাল রঙের ছিল না। অর্থাৎ যখন এই কেল্লা তৈরি করা হয়েছিল, এটি তৈরি হয়েছিল সাদা রঙের বেলে পাথর দিয়ে। যুগ পরিবর্তনের সাথে সাথে বিবর্তনের ফলে ধীরে ধীরে এই সাদা পাথর খসে পড়তে থাকে এবং ভিতর থেকে লাল রং বেরিয়ে আসতে থাকে। পরবর্তীকালে ব্রিটিশরা যখন দেশ শাসন করেন, তখন তারাই এই কেল্লার নাম দিয়েছিল রেড ফোর্ট, আর হিন্দিতে এটির নাম দেওয়া হয়েছিল লাল কিলা, আর বাংলায় এটির নাম তো আপনারা সকলেই জানেন, লাল কেল্লা। কিছু জানো রেড ফোর্টের ব্যাপারে? কি কি জানো বলো। কত দোকান বসে ভিতরে, দেখে অবাক হয়ে যাচ্ছে। লালকেল্লার দুটি দরজা হলো দিল্লি গেট এবং লাহোর গেট। আসলে লাহোর গেটই হলো প্রধান দরজা। লাহোর গেট নাম হওয়ার কারণ এই গেটের একদম সোজাসুজি পড়ে পাকিস্তানের লাহোর। এই গেটটি দিয়ে ঢুকলে একটি লম্বা আচ্ছাদিত বাজার পথ পড়ে, ঠিক যেমনটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এই পথটির নাম হলো চট্টা চক। এই পথের দুদিকের দেওয়াল দোকানের মতো করে সাজানো। এই বাজারটি মিনা বাজার নামেও পরিচিত। সম্রাট শাহজাহান তার 2 মেয়ে রোশনারা এবং জাহানারার জন্য এটি তৈরি করেছিলেন। দর্শনীয় স্থান হওয়ার আগে এখানে শুধুমাত্র মেয়েদের জিনিসই পাওয়া যেত। মেয়েরাই বিক্রি করত এবং শুধু মেয়েরাই কিনতে পারত। এখানে পুরুষ মানুষের আসা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানে সন্ধ্যেবেলা, কিন্তু আমাদের পক্ষে পসিবল না সন্ধ্যেবেলা অবধি থাকা, তাই দেখতেও পাবো না। দুর্গের বিশাল লাল পাথরের দেয়াল, যা 75 ফুট অথবা 23 মিটার উঁচু, প্রাসাদ এবং বিনোদন হলের একটি জটিলতাকে ঘিরে রয়েছে। কমপ্লেক্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলির মধ্যে রয়েছে দিওয়ানি আম, যার 60টি লাল বেলে পাথরের স্তম্ভ রয়েছে, এবং ব্যক্তিগত দর্শকদের জন্য রয়েছে দিওয়ানি খাস, যার আয়তন তুলনামূলক ছোট এবং সাদা মার্বেল পাথরের তৈরি। চট্টা
চক ধরে সোজা এগিয়ে এলে উত্তর দক্ষিণ পথ পাওয়া যায়। এই পথটি আসলে দুর্গের পশ্চিমের সামরিক ক্ষেত্র এবং পূর্বের রাজপ্রাসাদের সীমানা। এই পথের দক্ষিণ প্রান্তে অবস্থিত দরজাটি হল দিল্লি গেট। মিল্টন দা হবে প্রোডাকশন ম্যানেজার, কোথায় কি হবে, কোন লোকেশনে হবে, হোটেল বুকিং সব কিছু করে দেবে মিল্টন দা। আর আমি হব তারপরে লেখালেখি করা, স্ক্রিপ্ট রাইটিং করা, এগুলো হবে। আর দুটো আমাদের ট্রাভেল ব্লগার যাবে সাথে, একজন মুখে বলবে টলবে মানে টাইপ অফ অ্যাঙ্কারিং মৌ, আর সৃজিত হবে তোমার ভিডিওগ্রাফি করাটা আর কি। তো সে সবাই সবার স্কিলে দক্ষতা দেখিয়ে আমাদের দুর্ধর্ষ চ্যানেল চলবে। তার দয়াতে বছরে 4 বার অন্তত আমরা ঘুরে নিতে পারবো, আমরা অন্তত ঘুরতে পারবো। আমি আর মিল্টনদার একটা স্বার্থ, ওরা করবে ট্রাভেল ব্লগিং আর আমাদের শুধু নিয়ে এদিক ওদিক যাবে। দিওয়ানিয়াম, যার অর্থ হলো শ্রোতাদের হল, যেখানে মুঘল সম্রাট শাহজাহান এবং তার উত্তরসূরিরা সাধারণ জনগণের সাথে দেখা করতেন এবং তাদের অভিযোগ শুনতেন। এই দিওয়ানিয়ামে ঝরোখা নামের একটি সিংহাসনে বসে সম্রাট প্রজা ও জনগণের অভিযোগের বিচার করতেন। সম্রাটের এই সিংহাসন এবং জনগণকে আলাদা করার জন্য ছিল সোনা রূপো দিয়ে তৈরি একটি বাউন্ডারি। দিওয়ানি খাস। দিওয়ানি খাস কথার অর্থ হলো ব্যক্তিগত দর্শকের জন্য হল। 1648 সালে দিল্লির লাল কেল্লায় নির্মিত একটি কক্ষ, যা অভ্যর্থনা স্থান হিসেবে ব্যবহৃত হতো। এখানেই সম্রাট শাহজাহান সমস্ত রাষ্ট্রীয় অতিথিদের অভ্যর্থনা জানাতেন। এককালে এটি শাহমহল নামে পরিচিত ছিল। 1857 সালের ভারতীয় বিদ্রোহের পর ভেতরের অংশের সমস্ত কিছু লুট করে নেওয়া হয়। সিংহাসন, কার্পেট এবং অন্যান্য সমস্ত জিনিসপত্র হারিয়ে যায়। অতএব এই যে হলটি আপনারা এখন দেখছেন, এটি আবার আগের মতোই খালি হয়ে যায়, যেন একটি খোলস মাত্র।